হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেল। সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি তোমাদের শুভেন্দু স্যার। প্রতি সোম থেকে শনি রাত 9টার সময় আমি এই জিকের প্র্যাকটিস সেশনের ক্লাসটা নিয়ে আসি। তো এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট জেনে নিই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, তারপর ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। চাকরির পরীক্ষায় হুবহু কমন পাবে এই কোশ্চেনগুলো থেকে। তো দেখো আজকের যে ফার্স্ট কোশ্চেন, সেই ফার্স্ট কোশ্চেনটা দেখি। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, অষ্টদিগ্গজ নিম্নলিখিত অষ্টদিগ্গজ নিম্নলিখিত শাসকদের মধ্যে কার সাথে যুক্ত ছিল? তো রাইট অ্যান্সার কি হবে? অষ্টদিগ্গজ কার সাথে যুক্ত ছিল? তো এটার রাইট অ্যান্সার হয়ে যাবে কৃষ্ণদেব রয়। অপশান বি, অষ্টদিগ্গজ কৃষ্ণদেব রয়ের সঙ্গে যুক্ত ছিল। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, কৃষ্ণদেব রয়। ওকে, কৃষ্ণদেব রয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। কৃষ্ণদেব রায়ের শাসনকাল তেলুগু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয়। ঠিক আছে, তেলুগু সাহিত্যের স্বর্ণযুগ বলা হয় এই কৃষ্ণদেব রায়ের শাসনকালকে। এই কৃষ্ণদেব রায়ের সময় মহান কবি ও পণ্ডিতরা যারা ছিলেন তাদেরকেই বলা হতো অষ্টদিগ্গজ। এই কৃষ্ণদেব রায়ের সময় যারা হচ্ছে আটজন যে তেলেগু মহান কবিরা ছিলেন তাদেরকেই একসাথে বলা হচ্ছে অষ্টদিগ্গজ। চলো, একটা আনকমন কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, খুবই সুন্দর কোশ্চেন। তালিকোটার যুদ্ধ হয়েছিল কবে? তালিকোটার যুদ্ধ হয়েছিল। তো দেখো, তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি, 1565-এ তালিকোটার যুদ্ধ হয়েছিল। 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এটা ঠিক এক্স্যাক্ট ডেটটা কত জানো? 26শে জানুয়ারি। ভারতের প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি 1565 সালে তালিকোটার যুদ্ধ হয়েছিল। কাদের মধ্যে হয়েছিল? বিজয়নগর সাম্রাজ্য, দক্ষিণের বিজয়নগর সাম্রাজ্য আর তার সাথে দাক্ষিণাত্যের সুলতানিদের মধ্যে একটা জলবিভাজিকা নিয়ে যুদ্ধ হয়। ঠিক আছে, এতে বিজয়নগর সাম্রাজ্যের পরাজয় ঘটে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই, আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশে 2024 সালের একটা চ্যালেঞ্জ কোর্স নিয়ে আসা হয়েছে। ঠিক আছে, এখানে 90 দিনের একটা চ্যালেঞ্জ কোর্স নিয়ে আসা হয়েছে। লেটেস্ট প্যাটার্ন ও সিলেবাস অনুযায়ী বিষয় ও অধ্যায় ভিত্তিক এই এমসিকিউ ক্লাসগুলো করানো হবে। আর এখানে অলরেডি ক্লাস আমাদের শুরু হয়েছে 20 জুন থেকে। ঠিক আছে, আর দেখো কেপিডব্লিউবিপি প্র্যাকটিস ব্যাচ নিয়ে আসা হয়েছে 2024-এর। এখানে 80টা প্র্যাকটিস সেট আছে, 350-এর ওপর প্রশ্ন করানো হবে। এখান থেকে তোমরা অনেক কোশ্চেন কমন পাবে। কি কি সাবজেক্ট কভার করা হবে? জিকে, অঙ্ক, ইংরেজি, রিজনিং, পুলিশের পিওয়াইকিউ প্রশ্ন উত্তর, পিডিএফ, এগুলো কিন্তু করানো হবে। এই ব্যাচের কোর্স ফিস হচ্ছে 249 টাকা। এই যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ, এই নাম্বারে তোমরা যোগাযোগ করো। ঠিক আছে, আর অঙ্ক, ইংরেজি, রিজনিং ক্লাসের সলিউশনও ক্লাস থাকবে। চলো নেক্সট কোশ্চেন দেখি। সুলতানি যুগের মুদ্রা টঙ্কা, শশগণি এবং জিতাল নিম্নলিখিত কোন ধাতু দিয়ে তৈরি হয়েছিল? সুলতানি যুগের মুদ্রা টঙ্কা, শশগণি এবং জিতল কোন কোন ধাতু দিয়ে তৈরি হয়েছিল? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে রূপা ও তামা। রূপা ও তামা দিয়ে এই সুলতানি যুগের মুদ্রার টঙ্কা ও শশগণি এবং জিতল এগুলো তৈরি হয়েছিল। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান এ, রূপা ও তামা। চলো নেক্সট কোশ্চেন দেখি। কীর্তিস্তম্ভ প্রশস্তির সুরকার কে ছিলেন? কীর্তিস্তম্ভ প্রশস্তির সুরকার কে ছিলেন? সুরকার ছিলেন জয়তা। ঠিক আছে, কীর্তিস্তম্ভ প্রশস্তির সুরকার কে ছিলেন? সুরকার ছিলেন জয়তা। রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে জয়তা। কীর্তিস্তম্ভ প্রশস্তির সুরকার ছিলেন। ঠিক আছে, এই কীর্তিস্তম্ভ প্রশস্তি কে রচনা করেছিলেন? কীর্তিস্তম্ভ মালোয়ার বিরুদ্ধে যুদ্ধের পর রাণা কুম্ভ দ্বারা নির্মিত হয়েছিল। ঠিক আছে, ইনি কীর্তিস্তম্ভ রচনা করেছিলেন, রাণা কুম্ভ। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিচের কোনটি সঠিকভাবে মেলে না? আজমের ইসলাম
উল কুওয়াত, জনপুর আতালা মসজিদ, মালওয়া জাহাজ মহল, গুলবার্গা জামা মসজিদ। তো রাইট আনসার কি হবে? রাইট আনসার হচ্ছে আজমির ইসলাম উল কুওয়াত। এটা মিলছে না, ঠিক আছে, বাদ বাকিগুলো মিলছে। এই যে আজমির ইসলাম উল কুওয়াত, এটা হচ্ছে দিল্লি কুওয়াতুল ইসলাম মসজিদ হওয়ার কথা, ঠিক আছে। জনপুর আতালা মসজিদ, অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। গুলবার্গা জামা মসজিদ, এটাও ঠিক আছে। মালওয়ালা জাহাজ মহল, এটাও ঠিক আছে। আর জনপুর আতালা মসজিদ, এটাও ঠিক আছে। এখানে হচ্ছে আজমির ইসলাম উল কুওয়াত, এটা হচ্ছে দিল্লি হওয়ার কথা, ঠিক আছে। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ। চলো নেক্সট কোশ্চেন দেখি। আমির খসরু নিম্নলিখিত কোন ক্ষেত্রের উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? আমির খসরু কোন ক্ষেত্রে উন্নয়নে? ব্রজভাষা, আবধিক, খড়ি বলি, ভোজপুরি। তো রাইট অ্যান্সার কি হবে? খারি বলি। খারি বলি। এই আমির খসরু ছিলেন একজন সুফি সাধক এবং ইনি ছিলেন নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য। নিজামুদ্দিন আউলিয়ার শিষ্য এবং সুফি সাধক হচ্ছেন এই আমির খসরু। ইনি কোন ক্ষেত্রে ইনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন? ইনি খারিবালি, ঠিক আছে, খারিবালি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন সি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 1946-এর ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? 1946-এর ক্যাবিনেট মিশনের নেতৃত্ব কে দিয়েছিলেন? ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিলেন 1946-এ স্যার পেথিক লরেন্স। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। স্যার পেথিক লরেন্স 1946-এর ক্যাবিনেট মিশনের নেতৃত্ব দিয়েছিলেন। এই ক্যাবিনেট মিশনের লক্ষ্য কি ছিল? লক্ষ্য ছিল ভারতকে স্বাধীনতা প্রদানের জন্য ব্রিটিশ সরকার থেকে ভারতীয় নেতৃত্বের কাছ থেকে ক্ষমতা হস্তান্তর বিষয়ে আলোচনা ও পরিকল্পনা করা। এটি ছিল 1946-এর ক্যাবিনেট মিশনের মূল লক্ষ্য। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। গান্ধীজি সর্বোদয় বলতে কি বোঝাতে চেয়েছিলেন? সর্বোদয়, গান্ধীজি সর্বোদয় বলতে কি বোঝাতে চেয়েছিলেন? অহিংসা, অস্পৃশ্য বা দলিতদের উত্থান, নৈতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি নতুন সমাজের জন্ম, সত্যাগ্রহ। তো সর্বোদয় বলতে গান্ধীজি বোঝাতে চেয়েছিলেন যে নৈতিক মূল্যবোধের ওপর ভিত্তি করে একটি নতুন সমাজের জন্ম হবে। এটাই ছিল গান্ধীজির সর্বোদয়, ঠিক আছে। সর্বোদয়ের অর্থ কি? সর্বোদয়ের অর্থ হচ্ছে সার্বজনীন। সার্বজনীন, সর্বোদয়ের কথার অর্থ হচ্ছে সার্বজনীন, ঠিক আছে, সর্বজনীন। ওকে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। মোট 40টা কোশ্চেন নিয়ে এসেছি। ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ভারতের গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর ছিলেন ভারতীয় গণপরিষদের খসড়া কমিটির চেয়ারম্যান। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ কে ব্যাখ্যা করেছিলেন? নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ, ঠিক আছে, নিষ্ক্রিয় প্রতিরোধের এই যে মতবাদটা, এই মতবাদটা ভারতীয় রাজনৈতিক নেতাদের সামনে তুলে ধরেছিলেন অরবিন্দ ঘোষ। তো নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ এটি কে ব্যাখ্যা করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অরবিন্দ ঘোষ, অপশন বি, ঠিক আছে। অরবিন্দ ঘোষ সম্পর্কে আমরা একটু জেনে নেই। তিনি ছিলেন একজন রাজনৈতিক নেতা এবং পরবর্তীতে তিনি আধ্যাত্মিক দিকে চলে যান, ঠিক আছে। তো এই যে নিষ্ক্রিয় প্রতিরোধ, এটার ইংরেজি একটা টার্মোলজি আছে, টার্মোলজিটা হচ্ছে গিয়ে প্যাসিভ রেজিস্ট্যান্স। ওকে, প্যাসিভ রেজিস্ট্যান্স। প্যাসিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এই প্যাসিভ রেজিস্ট্যান্স বা নিষ্ক্রিয় প্রতিরোধের মতবাদ ব্যাখ্যা করেছিলেন অরবিন্দ ঘোষ। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হন? কোন যুদ্ধে সিরাজউদ্দৌলা লর্ড ক্লাইভের কাছে পরাজিত হন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে পলাশির যুদ্ধ। পলাশির যুদ্ধ আমরা সবাই জানি, যেটা 1757 সালের 23শে জুন, 1757 সালের 23শে জুন বাংলার পলাশির আমবাগানের
হয়েছিল। পলাশির প্রান্তরে যে যুদ্ধটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজদৌলার, সেই যুদ্ধে কিন্তু সিরাজদৌলা পরাজিত হন। ঠিক আছে, তো পলাশির যুদ্ধ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিলেন? তো রাইট অ্যান্সার কি হবে? বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের নেতৃত্ব, বারদৌলি সত্যাগ্রহের আন্দোলনের নেতৃত্ব সর্দার বল্লভভাই প্যাটেল দিয়েছিলেন। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেল এই বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, এই বারদৌলি সত্যাগ্রহ কবে হয়েছিল? অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বারদৌলি সত্যাগ্রহ হয়েছিল 1928 সালে। 1928 সালে গুজরাট রাজ্যে বারদৌলি সত্যাগ্রহ ছিল ভারতের স্বাধীনতা আন্দোলনের আইন অমান্য এবং আন্দোলনের একটি বড় পর্ব। ওকে, এটা নেতৃত্ব দিয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল। নেক্সট কোশ্চেন, ফাদার অফ ইন্ডিয়ান ভারতীয়, ফাদার অফ ইন্ডিয়ান ভারতীয় অস্থিরতার জনক আনরেস্ট হিসেবে কে পরিচিত? ফাদার অফ, আচ্ছা এটা একটু ভুল হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, যেটা বাংলায় বলা হচ্ছে ভারতীয় অস্থিরতার জনক হিসেবে কে পরিচিত, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট হিসেবে কে পরিচিত? তো এটা রাইট অ্যান্সার হয়ে যাবে বাল গঙ্গাধর তিলক। ভারতীয় অস্থিরতার জনককে বাংলায় যদি কোশ্চেন করে, এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক ছিলেন ভারতীয় অস্থিরতার জনক বা ভারতীয় অসন্তোষের জনকও অনেকে তাকে বল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ঠিক আছে, তিনি এই যে বাল গঙ্গাধর তিলক সম্পর্কে একটা ইনফরমেশন দিয়ে রাখি, ইনি কিন্তু স্বরাজ্য, ঠিক আছে, সম্পূর্ণ স্বরাজ্য এইটাই দাবি করেছিলেন যে স্বরাজ আমাদের জন্মগত অধিকার। ঠিক আছে, তো স্বরাজ এটি প্রথম দাবি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। চলো নেক্সট কোশ্চেন, আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? আজাদ হিন্দ ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল। কত সালে আজাদ হিন্দ ফৌজ প্রতিষ্ঠিত হয়েছিল সিঙ্গাপুরে? 1943-তে, 1943 সালে সিঙ্গাপুরে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। গদর পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন? গদর পার্টি, ঠিক আছে, ব্রিটিশ শাসনকে উৎখাত করার জন্য প্রবাসী ভারতীয়দের নিয়ে একটা আন্তর্জাতিক রাজনৈতিক আন্দোলন হচ্ছে এই গদর পার্টি। এই গদর পার্টির প্রতিষ্ঠাতাকে, গদর পার্টির প্রতিষ্ঠাতা হচ্ছে সোহান সিং ভকনা। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, সোহান সিং ভকনা হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, কবে এই গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল? তোমাদের যদি উত্তরটা জানা থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ফরাসিরা কোথায় তাদের আবির্ভাব করেছিল? ফরাসিদের আবির্ভাব কোথায় তাদের প্রথম হয়েছিল? ঠিক আছে, ফরাসিদের কোথায় তাদের প্রথম আবির্ভাব হয়েছিল? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের পন্ডিচেরি। ঠিক আছে, পন্ডিচেরি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। রাইট অ্যান্সার হয়ে গেল অপশন বি, পন্ডিচেরি। চলো নেক্সট কোশ্চেন, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1664 সালে। 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। 1664 সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছিল। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এই কোশ্চেনটা একটু মিস্টেক হয়ে গেছে। ব্রিটিশরা ভারতে তাদের প্রথম বন্দরটি কোন জায়গায় নির্মাণ করেছিল? এটা আমাদের কাছে অলরেডি অপশানগুলো সবগুলো দেওয়া নেই, তো আমরা রাইট অ্যান্সারটা খুঁজে নেব। ব্রিটিশরা ভারতে তাদের প্রথম বন্দরটি কোন জায়গায় নির্মাণ করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের মাদ্রাজে। ঠিক আছে, মাদ্রাজে। ঠিক আছে, ক্যালকাটা হবে না, সুরাট হবে না, মাদ্রাজে ব্রিটিশরা তাদের প্রথম বন্দরটি নির্মাণ করেছিল। রাইট অ্যান্সার হয়ে যাবে মাদ্রাজ। ঠিক আছে,
জেমস হকিংস, উইলিয়ামস হকিংস, তিনি ভারতে এসেছিলেন, ঠিক আছে, এবং তিনি জাহাঙ্গীরের দরবারে গিয়েছিলেন, ঠিক আছে, জাহাঙ্গীরের দরবারে এই জেমস হকিংস প্রথমে এসেছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ডাচরা প্রথম 1605 ভারতে তাদের শক্তি প্রতিষ্ঠা করে। আচ্ছা, কোশ্চেনটা একটু ভুল আছে। ডাচরা প্রথম 1605 সালে ভারতে তাদের শক্তি প্রতিষ্ঠা করে কোথায়? ঠিক আছে, 1605 সালে ডাচরা যে ভারতের শক্তি প্রতিষ্ঠা করেছিল সেটা কোথায়? গুজরাট, সুরাট, মাসুলিপত্তনম, গোয়া। তো রাইট অ্যান্সার হয়ে যাবে মাসুলিপত্তনম। মাসুলিপত্তনম হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 20 নম্বর কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কারা হুগলিকে বঙ্গোপসাগরে জলদস্যুদের ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল? কারা হুগলিতে জলদস্যুতার ঘাঁটি হিসেবে, বঙ্গোপসাগরে যে জলদস্যুতার ঘাঁটি হিসেবে যে আমাদের যে হুগলি আছে, সেই হুগলিকে কারা ব্যবহার করেছিল? তো রাইট অ্যান্সার, হুগলিতে যাদের বাড়ি তারা তোমরা অলরেডি জানো, রাইট অ্যান্সার হয়ে যাবে পর্তুগিজরা। ঠিক আছে, অপশন এ পর্তুগিজ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। যদি ভারত 1947 সালে, যদি ভারত 1947 সালে স্বাধীন হয়েছিল, তবে দমন এবং দিউ 1961 সাল পর্যন্ত ইউরোপীয় উপনিবেশ ছিল, কোন দেশের ওপর এর রাজত্ব ছিল? 1947 সালে ভারত স্বাধীন হয়েছিল, কিন্তু দমন দিউ 1961 সাল পর্যন্ত ইউরোপীয়দের উপনিবেশ হিসেবে ছিল। কোন দেশ এই দমন ও দিউর উপর রাজত্ব করেছিল? এটা হলো আমাদের কোশ্চেন। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে পর্তুগাল। ঠিক আছে, দমন ও দিউর উপর কারা রাজত্ব চালিয়েছিল? কোন ইউরোপীয়রা? পর্তুগালরা। অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখকদের ইংল্যান্ডের কলেজে তাদের প্রশিক্ষণ দেয়া হতো কোথায়? লন্ডন, ম্যানচেস্টার, লিভারপুল, হেইলিবারি। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির লেখকদের কোন ইংল্যান্ডের কলেজে তাদেরকে প্রশিক্ষণ দেয়া হতো? তো রাইট অ্যান্সার হয়ে যাবে হেইলিবারিতে। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। হেইলিবারি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন দেখি। ভারত যখন স্বাধীনতা পেয়েছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? খুবই ভালো কোশ্চেন, পরীক্ষার জন্য খুব 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট স্টার্ট দিয়ে রাখো। ভারত যখন স্বাধীনতা পেয়েছিল তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন ক্লেমেন্ট এটলি। পুরো নাম হচ্ছে ক্লেমেন্ট এটলি। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ক্লেমেন্ট এটলি ছিলেন ভারত যখন স্বাধীনতা পাই তখন ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতের প্রথম দিকের 3টি ইংরেজি বসতিতে অন্তর্ভুক্ত করা হয়েছে? মাদ্রাজ, পাঞ্জাব, বোম্বে, ক্যালকাটা। ঠিক আছে, তো রাইট অ্যান্সার কি হবে? কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে প্রেসিডেন্সি এলাকা নিয়ে গঠিত হয়। তো রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাব। ঠিক আছে, পাঞ্জাব। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নিম্নলিখিত ইউরোপীয় ট্রেডিং সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতে বুল ওয়াটার গ্রহণ পলিসি করেছিল? ঠিক আছে, ভারতে বুল ওয়াটার গ্রহণ পলিসি করেছিল। নিম্নলিখিত ইউরোপীয় ট্রেডিং সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতে বুল ওয়াটার গ্রহণ পলিসি করেছিল? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি পর্তুগিজ কোম্পানি। অপশন সি পর্তুগিজ কোম্পানি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আজকের কোশ্চেনগুলো একটু আনকমন, মাঝে মাঝে আমি কিছু আনকমন কোশ্চেন করাই। যে কোশ্চেনগুলো আনকমন, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেগুলো কিন্তু খাতায় নোট ডাউন করবে। ঠিক আছে, আর প্রত্যেকে একটা খাতা আর পেন নিয়ে বসবে। কোন বছরে পর্তুগিজরা বিজাপুর থেকে গোয়া দখল করেছিল? কোন বছরে পর্তুগিজরা বিজাপুর থেকে গোয়া এটাকে দখল করে নিয়েছিল? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে 1510 সালে পর্তুগিজরা বিজাপুর থেকে গোয়া দখল করেছিল। ঠিক আছে, 1510 সালে আফনোসো দে আলবুকার কৃষ্ণদেব, রাজা কৃষ্ণদেবের সহায়তায় বিজাপুর সুলতান আদিল শাহের কাছ থেকে গোয়াকে দখল করে নেয়। ঠিক আছে, এবং সেই সময় গোয়াতে যে সতী প্রথা ছিল সেই সতী প্রথাকেও কিন্তু বাতিল করে দিয়েছিল এই পর্তুগিজরা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 1510, মানে 1510 সালে।
প্রথম ব্যক্তি সত্যাগ্রহী আচার্য বিনোবা ভাবে সত্যাগ্রহকে নিম্নলিখিত উপায়গুলির মধ্যে কি দ্বারা প্রস্তাব দিয়েছিলেন? তো রাইট অ্যান্সার কি হবে? ঠিক আছে, প্রথম ব্যক্তি সত্যাগ্রহী আচার্য বিনোবা ভাবে সত্যাগ্রহকে নিম্নলিখিত উপায়গুলির মধ্যে কি দ্বারা প্রস্তাব দেয়? কর না দিয়ে, ব্রিটিশ পতাকা জ্বালিয়ে, যুদ্ধ বিরোধী বক্তৃতা দিয়ে, আর কি লেখা আছে, ভারতের ভাইসরয়ের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের হয়ে যাবে, হ্যালো, হ্যাঁ, তো প্রথম ব্যক্তি একটু সমস্যা হয়েছিল। প্রথম ব্যক্তি যিনি সত্যাগ্রহী আচার্য বিনোবা হয় সত্যাগ্রহকে কোন উপায়ের মাধ্যমে তিনি প্রস্তাব দিয়েছিলেন? তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের যুদ্ধ বিরোধী বক্তৃতা দিয়ে তিনি প্রস্তাবটা দিয়েছিলেন। তো রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশন সি। ঠিক আছে, অপশন সি হয়ে যাচ্ছে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কে ভারতের সাথে মহাসাগরীয় বাণিজ্য খোলার অগ্রণী ছিলেন? কে ভারতের সাথে মহাসাগরীয় বাণিজ্য খোলার অগ্রণী ছিলেন? ডাচ, ইংরেজি, ফরাসি, পর্তুগিজ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে পর্তুগিজরা। পর্তুগিজরা প্রথম ভারতে বাণিজ্য সম্পর্ক স্থাপন করতে এসেছিলেন এবং ভাস্কো ডা গামা 1498 সালের 20 মে কালিকট বন্দরের কাছে ভারতে এসেছিলেন। ঠিক আছে, তিনি সেই সময় 3 মাস ভারতে ছিলেন। তারপর তিনি একটি জাহাজে করে ভারতের যে গোলমরিচ, বিভিন্ন রকম মশলা, এগুলো তিনি ইউরোপে নিয়ে যান। ঠিক আছে, তো প্রথমবার কারা ভারতীয়দের সাথে বাণিজ্য করেছিল? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, পর্তুগিজরা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ভারতে কোথায় পর্তুগিজরা তাদের প্রথম কারখানা তৈরি করেছিল? প্রথম কারখানা ভারতে কোথায় পর্তুগিজরা তৈরি করেছিল? রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কোচিনে। ভারতে প্রথম পর্তুগিজরা কোথায় কারখানা তৈরি করেছিল? কোচিনে প্রথম কারখানা তৈরি করেছিল। অপশন এ কোচিন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন, মারাঠাদের সংগৃহীত কর কি নামে পরিচিত ছিল? মারাঠাদের সংগৃহীত কর কি নামে পরিচিত ছিল? তো মারাঠাদের সংগৃহীত কর কি নামে পরিচিত ছিল? চৌথ নামে, চৌথ। ঠিক আছে, চৌথ নামে পরিচিত ছিল। অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চৌথ নামে মারাঠাদের সংগৃহীত কর পরিচিত ছিল। চলো নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন জায়গায় হায়দার আলী একটি আধুনিক অস্ত্রাগার তৈরি করেছিলেন? এই কোশ্চেনটাও কিন্তু পরীক্ষাতে দিতে পারে, খুবই ভালো কোশ্চেন। নিম্নলিখিত কোন জায়গায় হায়দার আলী একটি আধুনিক অস্ত্রাগার, এই আধুনিক অস্ত্রাগার কোথায় তৈরি করেছিলেন? এই আধুনিক অস্ত্রাগার ডিন্ডিগুলে তৈরি করেছিলেন। ডিন্ডিগুল এটা কোন রাজ্যে অবস্থিত জানো? এখনকার তামিলনাড়ুর রাজ্যে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার গাছ কে রোপণ করেছিলেন? শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার গাছ কে রোপণ করেছিলেন? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন ডি, টিপু সুলতান। ঠিক আছে, টিপু সুলতান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। শ্রীরঙ্গপত্তনমে স্বাধীনতার গাছকে রোপণ করেছিলেন টিপু সুলতান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। সহ্যাদ্রি পর্বতমালার বিরতি হলো ধারাবাহিকভাবে একটি বিশিষ্ট গ্যাপ। এটা একটা ভূগোলের কোশ্চেন। সহ্যাদ্রি পর্বতমালার বিরতি হলো ধারাবাহিকভাবে একটি বিশিষ্ট গ্যাপ বা দোদাবেতা আনামুদি শৃঙ্গ আন্নামুলাই পর্বত বা পালঘাট গ্যাপ। তো রাইট অ্যান্সার হয়ে যাবে পালঘাট গ্যাপ। সহ্যাদ্রির ধারাবাহিকতায় একটি বিশ্লিষ্ট অংশ হলো এই পালঘাট গ্যাপ। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। পালঘাট গ্যাপ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। পশ্চিমবঙ্গের পূর্বতম এবং পশ্চিমতম, একদম পূর্ব এবং একদম পশ্চিমের, পূর্ব থেকে পশ্চিমের মধ্যে যদি একটা দাগ টানা হয়, তাহলে সেই পূর্ব এবং পশ্চিম অংশের মধ্যে দূরত্ব কত কিলোমিটার হবে? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 320 কিলোমিটার। পূর্ব থেকে পশ্চিমের পশ্চিমবঙ্গে বিস্তার হচ্ছে 320 কিলোমিটার। আর উত্তর থেকে দক্ষিণে, এটাও জেনে রাখো, উত্তর থেকে দক্ষিণে মানে একদম উত্তরের দার্জিলিং থেকে দক্ষিণের একদম বঙ্গোপসাগর অবধি ভারতের বলছি পশ্চিমবঙ্গের মধ্যে যদি একটা ডিরেক্ট স্ট্রেট লাইন কাটা হয়, সেটা কত কিলোমিটার হবে? প্রায় 620 কিলোমিটার। প্রায় 620 কিলোমিটার। চলো নেক্সট কোশ্চেন,
সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ পূর্ব আকসাই চীন, লের পূর্বে, গিলগিটের উত্তরে, নুব্রা উপত্যকার উত্তরে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের নুব্রা উপত্যকার উত্তরে। অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট রাইট অ্যান্সার। সিয়াচেন হিমবাহটি নুব্রা উপত্যকার উত্তরে অবস্থিত। এটা কোন রেঞ্জের মধ্যে পড়ছে? পূর্ব কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে। ঠিক আছে, পূর্ব কারাকোরাম রেঞ্জের মধ্যে পড়ছে। পূর্ব কারাকোরাম রেঞ্জের মধ্যে এই সিয়াচেন হিমবাহটি পড়ছে। এটা প্রায় কত কিলোমিটার দৈর্ঘ্য? এর দৈর্ঘ্যের প্রসারত্ব কত কিলোমিটার দৈর্ঘ্য? এটা হচ্ছে প্রায় 76 কিলোমিটার দৈর্ঘ্য। ঠিক আছে, প্রায় 76 কিলোমিটার এটার হচ্ছে দৈর্ঘ্য। সমুদ্রপৃষ্ঠ থেকে কত কিলোমিটার উচ্চতায় আছে? 18,000 ফুট উচ্চতায় আছে। এই সিয়াচেন হিমবাহ 18,000 ফুট উচ্চতায় অবস্থিত সমুদ্রপৃষ্ঠ থেকে। চলো নেক্সট কোশ্চেন। নিম্নলিখিত কোন জেলা ভুটানের সাথে সীমানা ভাগ করে না? দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। নিম্নলিখিত কোন জেলা ভুটানের সাথে সীমানা ভাগ করে না? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের দার্জিলিং। অপশন এ হয়ে যাবে দার্জিলিং। দার্জিলিং ভুটানের সাথে কোনো সীমানা কিন্তু ভাগ করে না। ঠিক আছে, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এরা প্রত্যেকেই ভুটানের সাথে সীমানা ভাগ করেছে, কিন্তু দার্জিলিং এই জেলাটা কিন্তু হচ্ছে ভুটানের সাথে সীমানা কোনো ভাগ করেনি। চলো নেক্সট কোশ্চেন। মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করে যে পাহাড়ি পরিসর সেটি হলো, এই কোশ্চেনটাও খুব ভালো কোশ্চেন। মণিপুর রাজ্যকে নাগাল্যান্ড রাজ্য থেকে পৃথক করে যে পাহাড়ি পরিসর, সেই পাহাড়ি পরিসরটার নাম কি? সেই পাহাড়ি পরিসরটার নাম হচ্ছে বারাইল পাহাড়। বারাইল পাহাড় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। এই বারাইল পাহাড় রেঞ্জ বা বারাইল রেঞ্জ আসামের সর্বোচ্চ পার্বত্য পরিসর। এটি মণিপুর রাজ্য থেকে নাগাল্যান্ড রাজ্যকে পৃথক করেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। ছিটের মহলের সীমানা হলো কিসের মধ্যে? ছিটমহলের সীমানা কিসের মধ্যে আমরা দেখতে পাই? কুচবিহার বাংলাদেশ, দক্ষিণ দিনাজপুর বাংলাদেশ, জলপাইগুড়ি বাংলাদেশ, উত্তর দিনাজপুর বাংলাদেশ। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, কুচবিহার ও বাংলাদেশ। কুচবিহার ও বাংলাদেশের মধ্যে এই ছিটের সীমানা ভাগাভাগিটা আমরা দেখতে পাই। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। কোন বছরে সুন্দরবন জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়? পুলিশের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন বছরে সুন্দরবন জাতীয় উদ্যানকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়? তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন বি, 1987-এ। ঠিক আছে, অপশন বি 1987-এ সুন্দরবনকে ন্যাশনাল হেরিটেজ, ঠিক আছে, সুন্দরবনকে হচ্ছে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে মনোনীত করা হয়। কেন? কারণ সুন্দরবনের যে ম্যানগ্রোভ বন, এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বনগুলির মধ্যে একটা বন। ঠিক আছে, তার জন্য 1987 সালে ঘোষণা করা হয় ভারতের সুন্দরবন বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মধ্যে পড়ছে। চলো নেক্সট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেন। কোনটি সঠিকভাবে মেলে না? বর্ধমানের কয়লা, পুরুলিয়ার চুনাপাথর, বীরভূমের চীনামাটি আর বাঁকুড়ার ম্যাঙ্গানিজ। এই কোশ্চেনটার অ্যান্সার আমি দেব না, এই কোশ্চেনটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। যারা যারা এই কোশ্চেনের অ্যান্সার জানো, তোমার যেটা রাইট অ্যান্সার মনে হচ্ছে সেটা কিন্তু অপশানে অবশ্যই লিখে দেবে। তো এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক। প্রতিদিন আমি 40টা করে কোশ্চেন করাই। আর দেখো আরেকটা বিষয়, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে গেলে তুমি কি কি পাবে? তুমি ফ্রি পিডিএফ পাবে, যেটা তুমি ডাউনলোড করে নিতে পারবে। ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্ট পাবে, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাবে। এগুলো কিন্তু তোমরা এই টেলিগ্রাম গ্রুপে পাবে। তার জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি আর যুক্ত হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।